আসসালামু আলাইকুম। আজকে এসএসসির বায়োলজির ২ নম্বর অধ্যায়ের টিস্যু নিয়ে আলোচনা। তো এর আগে আমি দ্বিতীয় অধ্যায়ের যে কোষ সম্পর্কে আলোচনা আছে সেই আলোচনাগুলো আমি আর কি এর আগে আমি ক্লাস নিয়ে সেগুলো করে দিয়েছিলাম সেই আলোচনাগুলো। তো সেইগুলো যদি কেউ না দেখে থাকো সেই কোষের আলোচনাগুলো দেখে আসবা। সেগুলো আমি খাতায় করেছিলাম, খাতার মধ্যে। তো সেই আলোচনাগুলো দেখে আসবা। আর আমি আজকে থেকে পরবর্তী ক্লাসগুলোতে টিস্যু নিয়ে আলোচনা করে ২ নম্বর অধ্যায়টা শেষ করে দেব। কোষের আলোচনাগুলো তোমরা আমার চ্যানেলে যদি ঢুকো সেখানে প্লে লিস্টের মধ্যেও দেওয়া আছে, অথবা একদম চ্যানেলের শুরুর দিকে যদি যাও সেখানেও সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, লেকচার ১, ২, ৩ এভাবে দেওয়া আছে। তো আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা উদ্ভিদ টিস্যু করব, তারপর আমরা প্রাণী টিস্যু সম্পর্কে আলোচনা করব। তো এই উদ্ভিদ এবং প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করার পর আমাদের ২ নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে। এরপর আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি উদ্ভিদ টিস্যুর ক্লাসিফিকেশনগুলো লিখে রাখছি। উদ্ভিদ টিস্যু ২ ধরনের হয়, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুটা বিভাজিত হতে পারে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর যে টিস্যুটা বিভাজিত হতে পারে না সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু আবার ৩ ধরনের হয়। একটা কি সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যু ২ ধরনের, আবার ২ ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার ৩ ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। এখন এই সরল টিস্যুর ক্লাসিফিকেশন আছে, জটিল টিস্যুর ক্লাসিফিকেশন আছে, কিন্তু নিঃস্রাবী টিস্যুর ক্লাসিফিকেশন নাই। তো আমরা এটা নিয়ে একবার আলোচনা করব, এটা নিয়ে তারপরে আলোচনা করব, এটা নিয়ে তারপরে আলোচনা করব। তো আজকে আমরা সরল টিস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আলোচনা শুরু করে দিই। শুরুতে আমরা টিস্যুর সংজ্ঞাটা আগে দেখে নিই। টিস্যু জিনিসটা আসলে কি? টিস্যু হচ্ছে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হবে এবং যদি একত্রিত হয়ে একই কাজ করে আর তাদের উৎপত্তি স্থল যদি অভিন্ন হয়, মানে উৎপত্তি স্থলও একই হবে। আমি জিনিসটা একটু লিখে দিই, লিখে দিলে ভালো হবে। একই বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি স্থল যদি অভিন্ন বা একই হয়। অভিন্ন যে কথা, একইও একই কথা। আচ্ছা, উৎপত্তি স্থল অভিন্ন বা একই হয়, তাহলে তাকে টিস্যু বলে। এই যে এটা হচ্ছে তোমার টিস্যুর একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। তো কথাটা এখানে কি বলছে দেখো, একগুচ্ছ কোষ মানে কিছু সংখ্যক কোষ যখন একসাথে হবে, এবং একটা কাজ করবে,
কিছু সংখ্যক কোষ একসাথে হয়ে ওই কোষগুলো সবাই যখন একটা কাজ করবে এবং ওই কোষগুলার উৎপত্তি স্থল একই হবে। অর্থাৎ তোমার যদি হাতের মধ্যে টিস্যুর কথা চিন্তা করো, হাতের মধ্যে কিছু কোষ আছে, এই কোষগুলা একত্রিত হয়ে হাতটা তৈরি করছে এবং আমি হাত দিয়ে যে কোনো একটা কাজ করি। অর্থাৎ এই হাতের যত কোষ আছে সব কোষগুলা কিন্তু এই হাতের ধরার কাজটাই করে, ঠিক আছে? এবং এই কোষগুলার উৎপত্তি স্থল অভিন্ন, মানে একই, কোষগুলা একই জায়গা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে একই সাথে একই কাজ করবে, একগুচ্ছ কোষ একসাথে হয়ে একই কাজ যখন করবে তখন সেইটাকে আমরা টিস্যু বলবো। তো টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলবো। তো উদ্ভিদ টিস্যু আমরা একটু আগে দেখলাম দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে টিস্যু দুই ধরনের, টিস্যু দুই ধরনের, উদ্ভিদ আর কি দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তো আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। উদ্ভিদ টিস্যুও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ভাজক আর কি স্থায়ী। তো উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু কি? ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম, মানে বিভাজিত হতে পারে, সেইগুলোকে ভাজক টিস্যু বলে। আর লিখে দেওয়া লাগবে সংজ্ঞা, তোমরা সংজ্ঞা লিখে নাও, যারা নোট করতেছো বা নোট করতে চাবে, মানে করবে পরে, তারা লিখে নাও যে যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম অথবা যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে সেই টিস্যুগুলোকে ভাজক টিস্যু বলে। স্থায়ী টিস্যু এখন লেখো। তাহলে যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে না অথবা যে টিস্যুগুলো বিভাজনে অক্ষম সেইগুলোকে স্থায়ী টিস্যু বলে। এগুলো সংজ্ঞা। তো আমরা এখন ভাজক টিস্যুর কোনো ক্লাসিফিকেশন নেই, ভাজক টিস্যু বিভাজিত হয়ে শেষ হয়ে গেল। এখন স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন আছে, তো আমরা সেই ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভাজক টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুটা বিভাজিত হতে পারে। তাহলে ভাজক টিস্যুর সংজ্ঞাটা এখানে লিখবা। তারপর স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যুটা বিভাজিত হতে পারে না। তো স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে সরল, জটিল, নিস্রাবী। তো আমরা এখন এই তিন ধরনের টিস্যু নিয়ে আলোচনা করব। সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিস্রাবী টিস্যু, এই তিনটা হচ্ছে এই যে স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন। তো এই সরল টিস্যু আবার তিন ধরনের। তো শুরুতেই আমরা এগুলা একটু মিশাই দিই। তো আমরা এখন আলোচনা করবো সরল টিস্যু নিয়ে। আচ্ছা, সরল টিস্যু। দেখো, যে স্থায়ী টিস্যুর প্রত্যেকটা কোষ আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে অভিন্ন, যে স্থায়ী টিস্যুর এই সরল টিস্যুটা কই থেকে আসলো? স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন থেকে আসছে। তো সেই জিনিসটাই আমরা সংজ্ঞায় অ্যাড করব যে যে স্থায়ী টিস্যুর প্রত্যেকটি কোষ আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে একই, সেই টিস্যুগুলোকে বলা হয় সরল টিস্যু। যে স্থায়ী টিস্যুর
কোষগুলো আকার আকৃতি এবং গঠনগত দিক থেকে অভিন্ন। গঠনগত দিক থেকে অভিন্ন বা একই, তাকে সরল টিস্যু বলে। এখন এখানে কি বলছে দেখো, যে স্থায়ী টিস্যুর কোষগুলা, কেন এই কথাটা লিখলাম, কারণ সরল টিস্যুটা স্থায়ী টিস্যুর একটা ক্লাসিফিকেশন, তাই। তো যে স্থায়ী টিস্যুর কোষগুলা আকার আকৃতি অর্থাৎ স্ট্রাকচার যে আছে, এই টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে, এই দেখো, মনে করো যে এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, মনে করো এটা হচ্ছে সরল টিস্যু। এই সরল টিস্যুর মধ্যে কোষ আছে, কারণ কতগুলা কোষ নিয়েই তো টিস্যু গঠিত হয়, তাই না? আচ্ছা, এখন দেখো, এই যে সরল টিস্যুটা আছে, এটা একটা সরল টিস্যু, ঠিক আছে, ধরে নাও। এই টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে, এই কোষগুলার আকার আকৃতি সমান হবে, অর্থাৎ এই কোষগুলোর প্রত্যেকটা সমান হবে, প্রত্যেকটার আকার আকৃতি সমান হবে, প্রত্যেকটা কোষ সমান সমান হবে, অর্থাৎ এদের প্রত্যেকটা সাইজ যদি তুমি চিন্তা করো সেটাও সমান হবে, প্রত্যেকটার ব্যাস যদি তুমি চিন্তা করো সেটাও সমান হবে, প্রত্যেকটা লেন্থ যদি তুমি চিন্তা করো সেটাও সমান হবে, এবং গঠনগত দিক থেকে একই হবে। এই কোষটার গঠন যেরকম হবে এটারও সেই রকম গঠন হবে, এটারও সেই রকম গঠন, এটারও, মানে প্রত্যেকটা কোষের গঠন একই রকম হবে। তো এই রকম কিছু কোষ যদি একত্রিত হয়, হয়ে টিস্যু গঠন করে, সেই টিস্যুটা হয় সরল টিস্যু। আমার মনে হয় একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই সরল টিস্যু আবার তিন ধরনের হয়, ক্লাসিফিকেশনটা। এই সরল টিস্যু তিন ধরনের হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। তো তুমি এটা শুরু থেকে চিন্তা করো, টিস্যু দুই ধরনের ছিল, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ টিস্যুতে আমরা যখন আসলাম, উদ্ভিদ টিস্যু আবার দুই ধরনের হলো, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। আর স্থায়ী টিস্যু তিন ধরনের, সরল, জটিল, নিঃস্রাবী। সরল টিস্যু আবার তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো আমরা এখন প্যারেনকাইমা কি সেটা দেখবো, স্ক্লেরেনকাইমা কি সেটা দেখবো, সরি, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কি কি সেটা আমরা এখন দেখবো। চলো, তো শুরুতেই আমরা এটা একটু মিশিয়ে নেই, এটার সংজ্ঞা যারা লিখে নিতে চাও লিখে নাও, মিশিয়ে দিলাম। আচ্ছা, শুরুতেই আমরা প্যারেনকাইমা টিস্যু নিয়ে আলোচনা করব। যেই টিস্যুর কোষগুলা জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং তোমার প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। আমি জিনিসগুলো একটু লিখে দিই, দেখো। প্যারেনকাইমা, প্যারেনকাইমা, যেই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত। আচ্ছা, আমি লিখতেছি, তারপর বুঝাই দিই। যে টিস্যুর
জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত। এখন এখানে লক্ষ্য করো, যে টিস্যু কোষগুলো জীবিত সমবেশীয়, জীবিত কোষ কোনগুলা, যেই কোষগুলোর মধ্যে কাজ চলে, রাসায়নিক কাজ বলো, তারপর আমাদের দেহের কাজগুলো, এই কাজগুলো যে কোষগুলোর মধ্যে চলতে থাকে সেইগুলো হচ্ছে জীবিত। ঠিক আছে, সমবেশীয় কথাটার অর্থ হচ্ছে এই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে, এই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে সেগুলোর ব্যাস সমান হবে। ব্যাস তো আমরা বুঝি নাকি, গণিতের মধ্যে ব্যাস আমরা দেখে আসছি, তো সেই ব্যাসগুলা সমান হয় এবং পাতলা প্রাচীরযুক্ত, মানে এই টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে এই কোষগুলোর যে প্রাচীর থাকে চারদিকে, কোষের তো প্রাচীর থাকে তাই না, উদ্ভিদ কোষের প্রাচীর থাকে, আমরা কোষের মধ্যে পড়ে আসছি, তো সেই কোষ প্রাচীরগুলো পাতলা হয়। সেই কথাটাই বলছে যে সজীব সমবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত এবং আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকে। আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকে, তাকে এইটা বলে, কোনটা বলে, প্যারেনকাইমা বলে, প্যারেনকাইমা টিস্যু বলে। আচ্ছা, যে টিস্যুগুলো জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত এবং আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকে মানে কি, এই যে তুমি এই টিস্যুর মধ্যে যে কোষগুলো পাবা, এইগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকে, এই যে কোষগুলোর মাঝখানে একটা করে ফাঁক বিদ্যমান আছে, এইটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। তো জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত এবং আন্তঃকোষীয় ফাঁক যে টিস্যুগুলোর মধ্যে থাকে ওইগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এটা মনে রাখা খুব কঠিন হবে? আমার মনে হয় না এটা মনে রাখা খুব একটা কঠিন হবে। আর এই টিস্যুর কোষগুলা তোমার দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন করে। কাজগুলো লিখে দিই, দেখো, দেহ গঠন করে, দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং পরিবহন করে। এটা কিন্তু জেনারেল কাজ, এই তুমি প্যারেনকাইমা বলো কোলেনকাইমা বলো, এটা তুমি দুই জায়গায় লিখে দেবা, খাদ্য প্রস্তুত করে, সঞ্চয় করে এবং পরিবহন করে, আর দেহ গঠন করে। প্যারেনকাইমা কিন্তু দেহ গঠন করে মেইন কাজ, তবে খাদ্য প্রস্তুত সঞ্চয় এবং পরিবহনও করে। তো এটা ছিল আমাদের প্যারেনকাইমা। এখন আমরা দেখব কোলেনকাইমা। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে নিই, বড় বড় জলজ যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলার প্যারেনকাইমাকে কিন্তু অ্যারেনকাইমা বলে। বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। তোমার জলজ যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলো বড় বড় বায়ুকুঠুরি থাকে, এই বায়ুকুঠুরিগুলোকে অ্যারেনকাইমা বলে। এগুলো ধরনের প্যারেনকাইমা কোষ, এগুলোকে বলে অ্যারেনকাইমা। লিখে দিতে হবে, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
বড় বড় জলজ উদ্ভিদ যে আছে সেগুলো কিন্তু বায়ুপূর্ণ একটা করে কুঠুরি থাকে। এই কুঠুরি বায়ুপূর্ণ কুঠুরিগুলোকে বলা হয় প্যারেনকাইমা, আর এই বায়ুকুঠুরি প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। জিনিসটা কি বুঝতে পারছো? যে জলজ উদ্ভিদের কিছু বায়ুপূর্ণ প্যারেনকাইমা থাকে, বায়ুপূর্ণ প্যারেনকাইমা থাকে। তো এই বায়ুপূর্ণ প্যারেনকাইমাগুলো বড় হয় আকারে, এইগুলাকে এই বড় হওয়ার কারণে এরেনকাইমা বলে। মানে এগুলো সাধারণ প্যারেনকাইমার চেয়ে একটু ডিফারেন্ট হয়, একটু আলাদা হয়, এই কারণে এগুলোকে বলা হয় কি তোমার এরেনকাইমা। বুঝতে পারলাম? আচ্ছা, এটা কিন্তু কমার্কে দিয়ে দিতে পারে যে তোমার এরেনকাইমা কাকে বলে বা কি। আচ্ছা, এখন আমরা দেখব কোলেনকাইমা। যেই টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে তৈরি, সেই কোষগুলো মানে সেই টিস্যুটাকে বলা হয় তোমার কোলেনকাইমা। যেই টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, প্যারেনকাইমার কোষ দিয়ে তৈরি, প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলো সেই কোষগুলো দিয়ে তৈরি কিন্তু বিশেষ ধরনের কোষ, যার কারণে এগুলোকে বলা হয় তোমার কি কোলেনকাইমা। আচ্ছা, দেখো আমি সংজ্ঞাটা লিখে দিই। এবং এই কোষগুলো কিন্তু তোমার কোষ প্রাচীরগুলো কিন্তু পেকটিন জমা হয়ে পুরু হয়। আমি সংজ্ঞাটা লিখে দিই, তোমরা দেখো। আমরা কোলেনকাইমা করব। যে টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের দিয়ে তৈরি, যে টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে তৈরি এবং সেলুলোজ ও পেকটিন জমা হয়ে কোষ প্রাচীর পুরু হয়। পুরু হয়, আর কোষগুলো তোমার লম্বাটে ও সজীব হয়। লম্বাটে ও সজীব হয়, তাকে এটা বলে। তাহলে কোলেনকাইমা দেখো, যে টিস্যুর কোষগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে তৈরি, অর্থাৎ এই টিস্যুর কোষগুলো প্যারেনকাইমা টিস্যুর কোষ দিয়েই তৈরি কিন্তু একটু বিশেষ ধরনের, যার কারণে এটা হচ্ছে কি কোলেনকাইমা। আর এই টিস্যুর কোষগুলো লম্বা হয় এবং সজীব হয়। সজীব কোষ কি, যেই কোষগুলোর মধ্যে কোষীয় কার্যক্রম চলতে থাকে, এইগুলো হচ্ছে সজীব কোষ। এবং এই কোষগুলো লম্বাটে হয়, এর একটু লম্বা হয়। আর এই কোষগুলার তোমার সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে কোষ প্রাচীর পুরু হয়। অর্থাৎ এর যে কোষ প্রাচীর আছে সেখানে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। এই দুটো হচ্ছে একটা করে এই দুটো হচ্ছে তোমার একটা করে রাসায়নিক পদার্থ, যেটা আমরা পরবর্তীতে শিখবো। তো এই সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে এদের কোষ প্রাচীরগুলো পুরু হয় এবং কি হয়, লম্বাটেও সজীব হয়। তো এই বৈশিষ্ট্যগুলো যেই টিস্যুর কোষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, ওই টিস্যুটাকে বলা হয় কি তোমার কোলেনকাইমা। তো এখানে তুমি কোলেনকাইমার যে কাজ দেখবা, এটা হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এর কাজ দেখো, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করা মানে শক্তি দেয় উদ্ভিদটাকে। যদি তুমি একটা ডালের কথা চিন্তা করো, ডালটাকে এই কোষগুলা ধরে রাখে,
দৃঢ়তা দেয়, শক্তি যোগায় ওই ডালটাকে। মনে করো যে গাছের সাথে আটকায় থাকতে, ওই ডালটাকে স্ট্রেট থাকতে শক্তি যোগায় এই টিস্যুগুলো। ঠিক আছে, এই টিস্যুর কোষগুলো ওই মনে করো একটা ডালের কথা যদি চিন্তা করো, ওই ডালের মধ্যে যদি ওই কোলেনকেমা টিস্যুর কোষ থাকে, তো সেই কোষগুলা তোমার ওই ডালটাকে স্ট্রেট থাকতে শক্তি দেয়। এটাই হচ্ছে এর কাজ, দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে মানে শক্তি। আচ্ছা, এবার আমরা আসবো স্ক্লেরেনকাইমা কোষের মধ্যে, স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে। যেই টিস্যুর কোষগুলো শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট হয়, শক্ত হয় আবার পুরু প্রাচীর, শক্ত এবং লম্বা হয়, শক্ত এবং লম্বা হয়, পুরু প্রাচীর যুক্ত হয়, আর লিগনিন যুক্ত হয়, আর প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। এই কয়েকটা কথা যদি তুমি এই সংজ্ঞার মধ্যে দিয়ে দাও, তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুর সংজ্ঞা হয়ে যাবে। কি দেখো, স্ক্লেরেনকাইমা তাহলে যে টিস্যুর কোষগুলো শক্ত, লম্বা, প্রোটোপ্লাজম পূর্ণ, যে টিস্যুর কোষগুলো শক্ত, লম্বা এবং প্রোটোপ্লাজম পূর্ণ, আর কোষ প্রাচীর তোমার পুরু হয়। সেই কোষগুলোকে এটা বলে। যেই টিস্যুর কোষগুলো শক্ত হয়, শক্ত বলতে এই টিস্যুর কোষের যে চারদিকের পর্দা থাকে সেটা শক্ত হয়, এবং কোষগুলো দেখতে লম্বা হয়, লম্বাটে হয়, অর্থাৎ কোষগুলো একটু লম্বা হয়, আর প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে তোমার কোষের ভিতরে নিউক্লিয়াস সহ পুরো যে তরল পদার্থটা থাকে, পুরো পদার্থটাকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে এই টিস্যুর কোষগুলা, এবং কোষ প্রাচীর পুরু হয়। কোষগুলো পুরু হয় এবং কি শক্ত হয়। কোষ প্রাচীরগুলো পুরু হয় এবং শক্ত হয়, আর কোষগুলো হয় লম্বা এবং প্রোটোপ্লাজম পূর্ণ। যে টিস্যুর কোষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, ওই টিস্যুটাকে বলা হয় কি? তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাইবার, আর একটা হচ্ছে ফাইবার বা তন্তু, আর একটা হচ্ছে স্ক্লারাইট। এটা আবার দুই ধরনের হয়। ফাইবার বা তন্তু, স্ক্লেরাইট। আচ্ছা, যেই টিস্যুর কোষগুলো তোমার দীর্ঘ, পুরু এবং দুই প্রান্ত সরু হয়, যেই টিস্যুর কোষগুলা দীর্ঘ, দুই প্রান্ত সরু হয়, তবে কখনো কখনো ভোঁতা হইতে পারে। তো কখনো কখনো ভোঁতা হইতে পারে, আবার দুই প্রান্ত সরু হয়, সাধারণত সরু হয় এবং দীর্ঘ হয়। এই ঠিক তোমার এইরকম, এখানে মনে করো যে নিউক্লিয়াস আছে, তো দুই প্রান্ত তোমার সরু হয়, এবং কোষগুলো লম্বা হয়। আর কখনো কখনো এটা তীক্ষ্ণ বা না হয়ে ভোঁতা হইতে পারে। ভোঁতা মানে যেটা তীক্ষ্ণ নয়, তীক্ষ্ণের বিপরীত যেটা, ভোঁতা হইতে পারে, অথবা এটা সরু একদম তীক্ষ্ণ হইতে পারে। এই কোষগুলোকে বলা হয় ফাইবার বা তন্তু। আর অপরদিকে তোমার স্ক্লেরাইট কোষটা কি হবে? স্ক্লেরাইট কোষটা এর বিপরীত হবে।
যেই কোষগুলো খাটো সমবেশীয় হয়, খাটো সমবেশীয় এবং দুই প্রান্ত ভোঁতা হয় যেগুলার, তো এগুলো হবে খাটো, দুই প্রান্ত ভোঁতা হবে এবং মাঝখানে থাকবে তোমার নিউক্লিয়াস। তো এই কোষগুলোকে বলা হয় তোমার স্ক্লারেট। তো যে টিস্যুর কোষগুলো দীর্ঘ হয় এবং দুই প্রান্ত সরু হয়, তবে কখনো কখনো ভোঁতা হতে পারে, তো সেই কোষ টিস্যুগুলো বলা হয় ফাইবার বা তন্তু। আর স্ক্লারেট কোনগুলো? যেগুলো দুই প্রান্ত সরু হয়, না সরি, দুই প্রান্ত ভোঁতা হয় এবং খাটো ও সমবেশীয় হয়, এগুলোকে বলা হয় তোমার স্ক্লারেট। তো এইটা হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমার দুইটা কোষ, দুই ধরনের কোষ দিয়ে এটা গঠিত হয়। আচ্ছা, এই দুইটা কিন্তু তোমার স্ক্লেরেনকাইমার কোষ, এগুলো কিন্তু কোনো টিস্যু না। এই ফাইবার বা তন্তু এবং স্ক্লেরেট, এই দুই ধরনের কোষ দিয়ে কিন্তু তোমার স্ক্লেরেনকাইমার টিস্যুটা গঠিত হয়। এই দুটো আবার কিন্তু টিস্যু মনে করিও না, এই দুটো হচ্ছে এই স্ক্লেরেনকাইমার কোষ, মানে এই ফাইবার বা তন্তু এই ধরনের কোষ দিয়েও স্ক্লেরেনকাইমা গঠিত হতে পারে, আবার স্ক্লারাইট এই ধরনের কোষ দিয়েও স্ক্লেরেনকাইমা গঠিত হতে পারে। তো এইটা ছিল আমাদের কিসের সরল টিস্যুর ক্লাসিফিকেশন। তো আমরা কি বলছিলাম যে স্থায়ী টিস্যু তিন ধরনের হয়, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিস্রাবী টিস্যু। তো সেই সরল টিস্যুর ক্লাসিফিকেশন আমরা শেষ করলাম। তো আমরা পরবর্তী ক্লাসে জটিল টিস্যু নিয়ে আলোচনা করব এবং নিস্রাবী টিস্যু যদি সম্ভব হয় তো পরের ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ক্লাস সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি তোমার থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমাকে ফেসবুকে অবগত করবে। ফেসবুকে আমাকে যদি আমার আইডিতে তোমরা মেসেজ করো, আমি অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে সলভ করে দেবো। আমার আইডির লিঙ্ক প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দেই, তো সেখানে তুমি ফলো দিয়ে মেসেজ দিলেই আমি যে কোনো সমস্যা যদি ইনবক্সে বলে দাও, তাহলে আমি সেগুলো সলভ করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।